হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা দেখে নাও। মৌর্য সাম্রাজ্যের পতন সম্পর্কে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এক বিতর্কের সৃষ্টি করেন। 187 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করে পুষ্যমিত্র শঙ্গু মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটান এবং এর পর থেকে শঙ্গু রাজবংশের শাসন শুরু হয়। সুতরাং মৌর্য সম্রাট অশোকের মৃত্যুর 50 বছরের মধ্যে বিশাল মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছিল। এই পতনের জন্য শুধু একটি বিশেষ কারণ দায়ী ছিল না, বিভিন্ন কারণের সমষ্টিগত ফল হিসাবে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছিল। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরোধিতা। মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল ব্রাহ্মণ্য বিদ্রোহ, যা অধিকাংশ ঐতিহাসিক মেনেও নিয়েছিলেন। যেমন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে অশোকের প্রতি ব্রাহ্মণ শ্রেণীর বিদ্রোহ মৌর্য সাম্রাজ্যকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। তিনি আরও বলেছেন, সমকালীন সময়ে সম্রাট অশোকের পশু বলি নিষিদ্ধকরণ, দণ্ড সমতা, ব্যবহার সমতা প্রয়োগ, ধর্ম মহামাত্য নামক কর্মচারী নিয়োগ ব্রাহ্মণদের মর্যাদা ক্ষুণ্ণ করেছিল। এগুলি মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্য বিদ্রোহের জন্য দায় বলা চলে। তারপর দেখো, পরের পয়েন্ট হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। সুবিশাল মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সবসময় সমান ছিল না। বিশেষ করে শেষের দিকে মৌর্য প্রশাসন দুর্বল হতে শুরু করে। অনেক ক্ষেত্রেই দক্ষ কর্মচারীর অভাব দেখা দেয়। একই আঞ্চলিক সামাজিক গোষ্ঠী থেকে কর্মচারী নিয়োগ করার ফলে আঞ্চলিক প্রশাসনগুলি বিভিন্ন গোষ্ঠীর দখলে চলে যায়, যা মৌর্য শাসনের পতন ডেকে আনে। পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক অবনতি। অর্থনৈতিক অবনতি মৌর্য সাম্রাজ্যের দ্রুত পতনের অন্যতম কারণ। যেমন সুবিচার, সামরিক বাহিনীর ভরণ পোষণ, তাদের সঠিক সময়ে বেতন প্রদান, বসতি স্থাপনের সাহায্য প্রভৃতি কারণে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, তা দিয়ে অর্থনীতি কমে দুর্বল হয়ে পড়ে। এই আর্থিক চাপও মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য বলে মনে করা হয়। পরের পয়েন্ট হচ্ছে পরবর্তী সম্রাটদের অযোগ্যতা। মৌর্য সম্রাটগণের অযোগ্যতা ও মৌর্যদের পতনে বিশেষভাবে দায়ী ছিল। বিশেষ করে অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের দ্রুত পতন শুরু হয়, যা রোধ করার মতো যোগ্যতা এই সম্রাটগণের ছিল না। ফলে মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল বলে মনে করা হয়। এবার মূল্যায়ন দেখো কি বলা হচ্ছে। উপসংহারে একথা বলা যায় যে মৌর্য রাষ্ট্রের প্রতি আনুগত্য গড়ে ওঠেনি। তাছাড়া আমলাতন্ত্র ছিল অতিরিক্ত কেন্দ্রাভিমুখী। রাজার অন্যতম কর্তব্য ছিল ধর্মকে রক্ষা করা। বর্ণপ্রথাও শক্তিশালী হয়ে উঠেছিল। জাতিভেদ প্রথা সমাজ বন্ধনের অন্যতম প্রতীক ছিল। সুতরাং মৌর্য সাম্রাজ্য দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দুর্বলতার ফলে দুর্বল হয়ে পড়েছিল এবং বৈদেশিক আক্রমণ তার পতনকে দ্রুত করেছিল। মাত্র প্রজাদের পঞ্জীভূত ক্ষোভ এই পতনের জন্য অনেকাংশে দায়ী ছিল। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 91230000525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা অনলাইন আমাদের কোচিং ক্লাস চলছে, সেখানে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ইতিহাস তথ্যাশ্রয়ী। তথ্যের ওপর ভিত্তি করেই ঐতিহাসিকগণ সিদ্ধান্তে উপনীত হন। সাধারণত কয়েকটি উৎস থেকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সংগ্রহ করা হয়। এগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান হলো সবচেয়ে মূল্যবান।
এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে প্রাচীন লিপি, মুদ্রা, সৌধ, স্মৃতিস্তম্ভ, অর্থশাস্ত্র, অলঙ্কার, গুহাচিত্র প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এবার হচ্ছে লিপি। বিভিন্ন লিপি। প্রাচীন ভারতে মানুষ তাদের জীবনযাত্রার কাহিনী লিপিবদ্ধ করে গেছেন। বিভিন্ন ঘটনার তথ্য লিখে গেছেন পাথরের ওপরে। তামার ফলক, এর থেকে প্রাচীন ভারতের ইতিহাসের বহু তথ্য জানা যায়। যেমন হাতিগুম্ফা শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের, অশোকের শিলালিপি থেকে প্রিয়দর্শী অশোকের, এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। তারপর আছে দেখো মুদ্রা। মুদ্রা হলো প্রাচীন ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক দলিল। এই মুদ্রার ওপর লিখিত বিভিন্ন তথ্য থেকে প্রাচীন ভারতের ইতিহাসে রাজরাজাদের সম্পর্কে বহু তথ্য জানা যায়। মুদ্রার মান, ধাতু এবং চিত্র থেকে তৎকালীন রাজাদের পরিচয় জানা যায়। তারপরে আছে দেখো অস্ত্রশস্ত্র। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে বহু অঞ্চলে প্রস্তর যুগের তৈরি প্রচুর পাথরের হাতিয়ার পাওয়া যায়। উত্তর ভারতে পাওয়া যায় পাথরের নুড়ি কাটার বড় বড় হাতিয়ার, চাপড়, মাটি খুঁড়ে উদ্ধার করার জিনিসপত্র থেকে জানা যায় মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের প্রথম দিকে মানুষের জীবনযাত্রা। তারপর আছে স্মৃতিস্তম্ভ। পরের পয়েন্ট, প্রাচীন যুগে রাজারা বিভিন্ন স্মৃতিস্তম্ভ তৈরি করে তাদের কীর্তিকলাপ সেখানে খোদাই করে রেখে গেছে। সেগুলি থেকে প্রাচীন ভারতবর্ষের বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। যেমন অশোকের নির্মিত অশোক স্তম্ভ থেকে অশোকের শাসন ব্যবস্থা, বৌদ্ধ ধর্ম প্রচার, কলিঙ্গ যুদ্ধের কাহিনী জানা যায়। দিল্লির নিকট চন্দ্ররাজ নির্মিত লৌহ স্তম্ভ থেকে তৎকালীন সময়ে শিল্প কলার পরিচয় পাওয়া যায়। পরের পয়েন্ট হচ্ছে অলঙ্কার। প্রাচীন ভারতে নারী পুরুষ সকলেই বিভিন্ন ধরনের অলঙ্কার পরত। এই অলঙ্কারগুলি মৃত্তিকা, তামা, ব্রোঞ্জ প্রভৃতি দ্বারা নির্মিত হতো। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত অলঙ্কারগুলির মধ্যে মাটি ও ব্রোঞ্জের অলঙ্কার পাওয়া যায়। সোনা, রূপার অলঙ্কার তাদের মধ্যে বিশেষ প্রচলিত ছিল না। আবার গুপ্ত যুগে সোনা, রূপা, ব্রোঞ্জ সমস্ত অলঙ্কারই বেশি পরিমাণে ব্যবহার করত। এর থেকে প্রাচীন ভারতের শ্রেণী বৈষম্যের কথা জানা যায়। এই ছিল তোমাদের দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।